এই দেখো নীলগাই, যেটা এই দেখো উট পাখির ডিম। উট পাখির ডিম দেখেছো? এটা কি হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকের ভিডিও এখান থেকে শুরু করছি। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর এখন আমরা দাঁড়িয়ে আছি একদম সকালে চা খেতে খেতে, একদম বিচের সামনেই দাঁড়িয়ে আছি। আর এখান থেকে সাইট সিনের জন্য যে বাস বুক করেছিলাম, ওখানে এবার আমরা চলে যাব। তো চলুন তাহলে পুরো ভিডিও দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো তাহলে ভিডিও আজকের মতো শুরু করছি। আর বন্ধুরা, কথা বলতে বলতে আমরা তো বাসের কাছে চলে এসেছি। আর এই বাসটাই করে আজকের আমরা কিন্তু সাইট সিন করছি। বাসটা দেখতে এরকমই লাগছে বাইরে থেকে। আর বাসটা কিন্তু ফুল এসি সুপার ডিলাক্স আছে। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে বাসের ভিতরটা একবার তোমাদেরকে সবাইকে দেখাই। চলুন। বাসের ভিতরে ঠিক এরকমই দেখতে লাগছে। আর কি দেখাবো বলুন তো, বাসের ভিতরে একদম নর্মাল বাস, সিটগুলো ঠিক এরকমই দেখতে লাগছে। আর এই একটা হ্যান্ড রেজ আছে, আর এখানে একটা হ্যান্ড গ্রিপ দিয়েছে যাতে ধরা যায় আর কি। আর একটা ওয়াটার বোতল হোল্ডার, আর নিচে এই একটা ডাস্টবিন। তাছাড়া কিছু নেই, এমনি নর্মাল মতন। সাইট সিন করার জন্য বাস এখান থেকে ছেড়ে দিয়েছে। আর এখান থেকে বাস ছেড়েছে 7:20-তে। এখান থেকে 7টার সময় ছাড়ো বলেছিল, 20 মিনিট লেট হয়েছে। কারণ এনাদের সিস্টেমটা হচ্ছে, আমি যে কাউন্টার থেকে বুক করুন না কেন, এখানে বাস স্ট্যান্ডে এসে যে কোনো, মানে আপনি সুপার ডিলাক্স যদি বুক করে থাকেন বা এমনি ডিলাক্স যদি বুক করে থাকেন, তো সেরকমই ওনাদের হাতে দিলে गाड़ी में बैठते हुए सभी मुसाफिरों को हमारी तरफ से अभी की ओर से सभी को अधिक अभिनंदन है। हम जिस टूर में निकल चुके हैं, इस टूर का नाम है द गोल्डन ट्रायंगल टूर ऑफ उड़ीसा। द गोल्डन ट्रायंगल टूर ऑफ उड़ीसा, उड़ीसा का स्वर्ण त्रिभुज सफर, पुरी टू कोणार्क, कोणार्क टू भुवनेश्वर एंड भुवनेश्वर टू पुरी। ये गोल्डन ट्रायंगल टूर में आज आप लोग 260 किलोमीटर घूमेंगे, 260 किलोमीटर। আচ্ছা, যে আজকের আমাদের সাইট সিনের যে শুরু হয়েছিল, সাইট সিন দেখার, এখানে প্রথম স্টপেজ দিল। এটা হচ্ছে হনুমান মন্দির। তাহলে ভিতরে প্রবেশ করা যাক। আর আমাদের বাস রওনা দিয়েছে দ্বিতীয় স্টপেজের দিকে। চলুন তাহলে দ্বিতীয় স্টপেজে কি আমাদের জন্য অপেক্ষা করছে সেটা একটু আমরা দেখে নিই। চলুন। আর বন্ধুরা, আমাদের দ্বিতীয় স্টপেজে কিন্তু আমরা পৌঁছে গেছি। দ্বিতীয় স্টপেজের নাম হচ্ছে কল্পবতার মন্দির। এই কল্পবতার মন্দিরে আমরা দেখব, কিন্তু সমস্যা হচ্ছে এর মধ্যে ক্যামেরা মোবাইল নিয়ে ঢুকতে পারবো না, সেই জন্য বাইরে থেকে দেখিয়ে দিলাম। আর বন্ধুরা, এই দুটো জায়গায় কিন্তু হল্ট দিয়েছিল 10 মিনিট করে। এখানে কোনো হল্ট নেই। এবার আমরা যাচ্ছি কোণার্কের সূর্য মন্দির। তাহলে কোণার্কের সূর্য মন্দিরে গিয়ে বাকি কথা হবে। আর আজকের আমাদের তৃতীয় হল্ট, এটা হচ্ছে কোণার্কের সূর্য মন্দির। এখানেই আপনাকে সারাদিনের লাঞ্চ এখানেই ছেড়ে নিতে হবে। তার কারণ হচ্ছে যে আর তেমন লাঞ্চের কোনো জায়গা দেবে না, আর সেরকম দেবে না। এখানে 1 ঘন্টা বেশি একটু টাইম পাওয়া যাবে যে মন্দির ঘোরার জন্য এবং লাঞ্চ করার জন্য। এখানেই সব কিছু করে নিতে হবে, লাঞ্চ, টিফিন, এই যাবতীয় যা আছে। চলুন তাহলে লাঞ্চ টাঞ্চ ছেড়ে কোণার্কের সূর্য মন্দিরের দিকে যাওয়া যাক। আর বন্ধুরা, আমরা এখন এগিয়ে চলেছি কোণার্কের সূর্য মন্দির দেখার জন্য। চলুন তাহলে কোণার্কের সূর্য মন্দিরের কাছে। কোণার্কের সূর্য মন্দির সম্পর্কে কিছু কথা না বললেই নয়। 1255 খ্রিস্টাব্দে পূর্ববঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব
প্রথম বাংলা জয়ের স্মারক রূপে এই চন্দ্রভাগা নদীর তীরে মন্দিরটি নির্মাণ করেছিলেন এবং মন্দিরটি বিশাল রথের আকৃতি রূপ দেয়া হয়েছিল। এই মন্দিরে সৌর দেবতা সূর্যকে উৎসর্গ করা হয়েছিল। আবার অনেকে মনে করেন দ্বিতীয় পুরাণ মতে শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব রূপে অত্যন্ত নয়ন ভোলানো ছিল, সমস্ত মহিলাদের নজর কাটত। একদিন শ্রীকৃষ্ণ যখন গোপিনীদের সঙ্গে লীলায় ব্যস্ত ছিলেন, শ্রীকৃষ্ণের পুত্র তখন ওই ঘরের মধ্যে প্রবেশ করেন। শ্রীকৃষ্ণের পুত্র ঘরের মধ্যে প্রবেশ করাতে শ্রীকৃষ্ণ প্রচণ্ড রেগে যায় এবং সেখানে যে সমস্ত গোপিনী ছিল তারা শ্রীকৃষ্ণের পুত্রকে দেখতে থাকে। তখন শ্রীকৃষ্ণ তার পুত্রকে অভিশাপ দেয় এবং প্রয়োজনে শাস্তিও দেন যে তার রূপ হারিয়ে যাবে। তখন মনের দুঃখে কাঁদতে কাঁদতে সে কর্ণাটকের সমুদ্রের তীরে এসে সূর্য দেবতার কঠোর তপস্যায় মুগ্ধ করে নিজের হারানো রূপ ফিরে পেয়ে সমুদ্রের তীরে এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেন। এই মন্দিরে সূর্য দেবতার বিশাল বিগ্রহ ছিল, তার এখন নেই। প্রায় 300 বছর ধরে বালির স্তূপের নিচে অনাদর অবহেলায় পড়েছিল এই সূর্য মন্দিরটি। তারপর 1904 সালে মন্দিরটি উদ্ধার করা হয়েছে। আবার মূল মন্দিরটি উদ্ধার করা যায়নি। আমরা যে মন্দিরটি দেখি এটি মূল মন্দির না, এটি হলো নাট মন্দির। আজও ভোরের প্রথম সূর্যোদয়ের আলো এই মন্দির প্রাঙ্গণে এসে পড়ে। প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি এখানে টাইম দেওয়া হয়। চলো বন্ধুরা, তাহলে দেখা হচ্ছে পরবর্তী স্টপেজে। আর বন্ধুরা, এখন আমরা চলে এসেছি ধবলগিরিতে। দেখা পাচ্ছি যে ধবলগিরির মন্দিরটা কত সুন্দর একটা শান্তিপ্রিয় জায়গা। পিতা বিন্দুসারের মৃত্যুর পর 269 খ্রিস্টাব্দে তৃতীয় মৌর্য সম্রাট হিসাবে সম্রাট অশোক মগধের সিংহাসন লাভ করেন। সম্রাট অশোক প্রথম জীবনে বদমেজাজি ছিলেন। সিংহাসন লাভের কিছু বছর পর কলিঙ্গ জয় করার জন্য বিশাল সেনাবাহিনী নিয়ে কলিঙ্গের উপর আক্রমণ করেন দলি পাহাড় সংলগ্ন ময়দানে। সেখানে দুই বাহিনী একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। দেখতে দেখতে যুদ্ধের তীব্রতা একসময় পুরো কলিঙ্গ রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে। যুদ্ধের ময়দানে ক্রমে ক্রমে লাশের পর লাশের স্তূপ গড়ে উঠেছিল। কলিঙ্গের আকাশে তখন শুধু শকুনের আনাগোনা। এই যুদ্ধক্ষেত্রের পাশ দিয়ে বয়ে চলেছিল দয়া নদীর জল। সেই দয়া নদীর জল রক্তে লাল টক টক করছিল। অশোক শেষ পর্যন্ত বিজয়ী হলেন। প্রায় 1 বছর ব্যাপী এই যুদ্ধ চলেছিল। ময়দানের যুদ্ধ তো শেষ হয়েছিল, কিন্তু অশোকের মনে যে অন্য একটা যুদ্ধের আরম্ভ হয়েছিল। সেই সময় এক বৃদ্ধা অশোকের দরবারে এসে হাজির হন। কলিঙ্গের যুদ্ধে স্বামী, পিতা এবং সন্তান হারা তিনি কাঁদতে কাঁদতে অশোককে প্রশ্ন করলেন, আপনার কারণে আমি সবকিছু হারিয়েছি, এখন আমি কি নিয়ে বাঁচব? অনুতপ্ত ও চিন্তায় সাম্রাজ্যবাদী নীতি পরিত্যাগ করলেন এবং অহিংসার নীতি অনুসরণ করলেন। বৌদ্ধ ধর্মের দীক্ষিত হলেন। পরে তিনি দয়া নদীর তীরে ধুলি পাহাড়, যা আমরা ধবলগিরি নামে চিনি, জাপানের কোনো এক বৌদ্ধ ধর্মাবলম্বী সংস্থা থেকে এই শ্বেতশুভ্র বৌদ্ধ স্তূপটি নির্মাণ করেন। এই স্তূপের চারদিকে বিভিন্ন ভঙ্গিতে গৌতম বুদ্ধের 4টি মূর্তি আছে, যা শ্বেত পাথর ও কোষ্টি পাথর দিয়ে তৈরি। আর প্রবেশের সময় আপনারা লক্ষ্য করেছিলেন প্রত্যেকটা গেটের সামনে 2টি করে সিংহ আছে। মনে করা হচ্ছে এই সিংহ এখানকার দ্বাররক্ষী হিসাবে রাখা আছে। চলো বন্ধুরা, তাহলে ধবলগিরি তো এখন ঘোরা হয়ে গিয়েছে। এবার নেক্সট যে জায়গাটা দেখাবে সম্ভবত লিঙ্গেশ্বরের মন্দির আছে, তো সেখানে যেতে পারে। আর বন্ধুরা, এখন আমরা এসছি লিঙ্গেশ্বরের কাছে। বাস আমাদের স্ট্যান্ডে দাঁড় করিয়ে দিয়েছে। দিয়ে আপনি হেঁটে যেতে পারেন। হেঁটে বেশিক্ষণ লাগবে না, হেঁটে 5 মিনিট লাগবে। আর যদি এখান থেকে অটো নেন, আমরা যদি অনেকগুলো লোক থাকেন, অটোতে টোটাল হয়তো 10 টাকা নেবে বা 15 টাকা নেবে, একদম এমনিতে সামনে। আর যারা জুতো পরে আসছেন, জুতো পরে আসতে পারেন। মন্দিরের ওখানে রাখার জায়গা আছে, জুতোটা রাখতে পারবেন। কিন্তু মোবাইল নিয়ে যারা আসছেন, মোবাইলটা নিয়ে ঢুকতে পারবেন না। মোবাইল বা কোমরের লেদারের যদি বেল্ট থাকে একটু অসুবিধা হয়। আর মোবাইলটার প্রবলেম হয়, মানে আপনাদের যে কাউকে একজন থাকতে হবে মোবাইলটা ক্যারি করার জন্যে। আর জুতো পরে এলে সেক্ষেত্রে ওখানে জুতো রেখে যেতে পারেন, টাকা দিয়ে বা এমনি রেখে যেতে পারেন। ততটা আমার মনে হয় না কেউ জুতো চুরি করবে বলে। চলুন তাহলে দেখাই আপনাদের। লিঙ্গেশ্বর মন্দিরের মধ্যে আমি প্রবেশ করতে পারবো না, তার একটাই কারণ, ওখানে ক্যামেরা নিয়ে অ্যালাউ নেই, সেই জন্য ওখানে প্রবেশ করতে পারবো না।
বাট আমি বাইরে থেকে দেখাচ্ছি মন্দিরটা কত সুন্দর দেখতে। মেন মন্দির ওই যে বড় মন্দিরটা দেখা যাচ্ছে ওরই মধ্যে আছে লিঙ্গরাজ, সেটা আপনারা দেখা পাবেন। আর এই দিক থেকে মন্দিরের এন্ট্রি গেট হচ্ছে এই যে সাদা মতো মন্দিরটা দেখা যাচ্ছে, ওখান থেকে আপনাকে এন্ট্রি হতে হবে। আর এই মন্দিরের মধ্যে তারপরে আপনি ঘুরে ঘুরে প্রবেশ করতে পারেন। এখানে প্রচুর লিঙ্গ মন্দির আছে ছোট ছোট, আর মেন মন্দির এটাই আছে। তো মোবাইল বাইরে রেখে মন্দির দর্শন করে এলাম, আর এখন যাচ্ছি বাসের কাছে, কারণ বাস এখানে 20-25 মিনিটের জন্য হোল্ড দিয়েছিল। তো এখন সবাই চলে গিয়েছে, বাট মনে হচ্ছে আমি একা রয়ে গেছি। আর এখন যাচ্ছি বাসের কাছে, কারণ এবার বাস ছেড়ে দেবে। তাহলে নেক্সট পয়েন্টে দেখা হচ্ছে, টাটা। হ্যাঁ বন্ধুরা, এখন 2:34 বাজে, আর বাস এখানে এসে দাঁড়ালো, যেটা হচ্ছে নন্দনকানন চিড়িয়াখানা। তো নন্দনকাননের চিড়িয়াখানাতে আমরা এন্ট্রি করবো। আর সামনে এটাই দেখা পাচ্ছি, এটাই নন্দনকাননের এন্ট্রি গেট। আর এখান থেকে আপনি টিকিট কাটতে পারেন, আর এদিকেও কাউন্টার আছে, এদিক থেকেও টিকিট কাটতে পারেন। যে খুব একটা ভিড় সেরকম কিছু নয়। আর এই কোণে আমরা নন্দনকাননের ভিতরে প্রবেশ করলাম। আর আমরা যেখানে আজকের এন্ট্রি হয়েছি, আমরা গেট 2 দিয়ে এন্ট্রি হয়েছি। আর এই নন্দনকানন একটা বিশাল বড় চিড়িয়াখানা, যেটা আমাদের কলকাতার মতো ছোট নয়, অনেকটা বড়। এখানে অনেক কিছু আছে। আর এই নন্দনকাননটা কিন্তু আমাদের যে আমরা যখন আসছি, আমাদের 2 ঘন্টা করে টাইম দেওয়া হয়। সেই 2 ঘন্টার মধ্যে আমরা জানি কভার করতে পারবো না, এবং কেউ পারবে না 2 ঘন্টার মধ্যে এত বড় একটা জায়গা কভার করতে। তো আমাদের কভার করতে গেলে এই পুরো জায়গাটা হিসাব অনুযায়ী মানে 2 দিনের বেশিও লাগতে পারে। যতটা পারবো কভার করার চেষ্টা করছি, আর দেখাচ্ছি কী কী আছে এখানে। চলো তাহলে দেখতে থাকো। যারা জঙ্গল সাফারি করতে চাও, মানে এরকম গাড়ি করে পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখতে চাও, সেক্ষেত্রে পার হেড 100 টাকা পড়বে। আর সামনে এটাই দেখা পাচ্ছেন যে টয় ট্রেন, এখান থেকে আপনারা টয় ট্রেন চড়তে পারবেন। আর এই সাইডে পুকুরে ভর্তি জলহস্তি থাকে, চলুন দেখা যাক জলহস্তি দেখা যায় কিনা। আর এখানে টয় ট্রেনের লিস্টটা আছে, একবার দেখে নিও কত টাকা করে।
নন্দনকানন ঘুরে এবং তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে এলাম। নন্দনকাননে টোটাল 2.5 ঘন্টার মধ্যে যেগুলো দেখেছি সেগুলো তোমাদেরকে তুলে ধরলাম, সেগুলো দেখালাম। আরও অনেক কিছু দেখার বাকি। আর নন্দনকানন দেখার পরে বাসে উঠে গেছি, আর আমরা ডাইরেক্ট এখন বাস এবার এনাদেরকে পুরীতে নিয়ে যাবেন। বাট আমরা পুরীতে যাব না, তার কারণ হচ্ছে যারা অনেকে আছেন এরকম পুরীতে গিয়ে আবার আজকে রাতের ট্রেন ধরে বা রাতের বাস ধরে চলে যাবেন। তো তোমরা চেষ্টা করো, কারণ এখান থেকে নন্দনকাননের থেকে ভুবনেশ্বরের ডিস্ট্যান্সটা অনেকটা কাছে হয়। ভুবনেশ্বরের থেকে আপনারা চাইলে যে এই বাস ভুবনেশ্বরের ওপর থেকেই যাবে, তো তোমরা ভুবনেশ্বরে নেমে যেতে পারো। যে গাইড আছে ওনাকে বললে বা ড্রাইভার আছে ওনাকে বললে আপনাকে ভুবনেশ্বর নামিয়ে দেবে। যেমন আমরা হচ্ছে কি ভুবনেশ্বর থেকে বাস ধরবো, সেই জন্য আমরা বারমুন্ডা বাস স্ট্যান্ডের কাছাকাছি নেমে যাব। আর ভুবনেশ্বরের থেকে তোমরাও যদি চাও যে পুরীতে আর না যেতে, মানে আজকের দিনটা যদি শেষ হয়ে যায় বা পুরীতে ওখানে বুক থাকে, তোমরা ভুবনেশ্বর থেকে বুক করতে পারো। আর এখান থেকে ভুবনেশ্বর থেকে একবার ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবে, ওখান থেকে চলে যাও। আর ভুবনেশ্বর থেকে কীভাবে যাচ্ছি সে ভিডিওটা তো থাকবে পরে, সেটা একটু দেখে নিও। বাস থেকে আর আমরা এইমাত্র বাস থেকে নেমে গেলাম। তার কারণ হচ্ছে আমরা পুরীতে যাচ্ছি না, তোমাদেরকে বললাম যে আমরা এখান থেকে ভুবনেশ্বরের যে বাস স্ট্যান্ড হলো সেটা হলো বারমুডা বাস স্ট্যান্ড, আমরা ওখান থেকে বাস ধরছি। সেই জন্যে আমাদের নামিয়ে দিয়েছে, দেখুন এই দিকটাতে আমাদের নামিয়েছে। আমরা যাব ওই দিকের ফুটে, ওই দিক থেকে অটো, যে হলুদ অটোগুলো দেখা যাচ্ছে ওই দিক থেকে বারমুডা বাস স্ট্যান্ডে যাওয়া যাবে, ওখান থেকে অটোগুলো বুক করে। আর আপনি যদি যে ভুবনেশ্বরের স্টেশন থেকে ট্রেন ধরতে চান তাহলে খানিকটা দূরে আর একটু নামবে, মানে স্টেশনের কাছাকাছি, ওখান থেকে গিয়ে ট্রেনটা ধরে নিতে পারবেন। ওখান থেকে অটো বুক করে এখানে চলে এসেছি। ওখানে অটোই নিয়েছিল 30 টাকা করে, 30 টাকা করে পার হেড নিয়েছিল। নিয়ে এখন আমরা দাঁড়িয়ে আছি বারমুন্ডা বাস স্ট্যান্ডে, ভিতরে ঢুকবো, ঢুকে এখান থেকে বাস ধরবো, ধরে হচ্ছে গিয়ে কলকাতা যাব। মানে আমার ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে থাকতে পারেন। আর যদি কিছু ভুল হয় তাহলে ক্ষমা করে দিও। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। চলো বাই।